নির্বাচনের প্রচার পর্ব শেষ। আজ বিকেলের পরে নির্বাচন প্রচার প্রক্রিয়া শেষ হয়েছে। চারপাশ শান্ত হয়েছে, কিন্তু নির্বাচনের উত্তেজনা ক্রমশই বাড়ছে। বিভিন্ন নেতা নেত্রীরা তাদের নিজেদের মতো অভিযোগ আর পাল্টা অভিযোগের তীর ছুঁড়েই চলেছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা একটু বুঝবার চেষ্টা করি, আমাদের এ রাজ্যের নির্বাচন শেষ পর্যন্ত ইস্যু অভিমুখে ধাবিত হতে পারলো কি? আমরা যথার্থ অর্থেই রাজনৈতিক কোনো বক্তব্য, রাজনৈতিক অবস্থান পেলাম? কি হতে যাচ্ছে? কোন অভিমুখে এবার নির্বাচনের গতিবিধি যেতে যাচ্ছে? আসুন একটু পর্যালোচনা করি, একটু বোঝবার চেষ্টা করি। প্রথম দফার 152টা জায়গায় ভোট পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন আর একদিন পরে। ঠিক এমতো অবস্থায় নাগরিকরা কি ভাবছে, তাদের ভাবনার গতিমুখ আমরা আদৌ বুঝতে পারলাম? কিংবা যে ইস্যুগুলোকে ধরে সবার বলা উচিত ছিল, যে ইস্যুগুলো আমাদের দৈনন্দিন জীবন প্রক্রিয়ার সাথে জড়িত, সেই ইস্যুগুলোকে সবাই ধরতে পারলো কি? এই প্রশ্নগুলো আমরা বোধহয় এই সময় একটু নেড়ে চেড়ে দেখতে পারি, দেখা উচিত। আসুন, কোথায় দাঁড়িয়ে রইলাম আমরা? নাগরিকরা কি ভাবছেন, তাদের ভাবনার কোনো তল আমরা আদৌ পাই কিনা, সেটা একটু চেষ্টা করে দেখি। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমেই তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবশ্রী ভট্টাচার্য, একই সাথে তিনি রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র মুখার্জি, আইনজীবী পেশায়। তিনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই আমরা জানি। দীর্ঘ 15 বছর শাসন করবার ফলে প্রতিষ্ঠান বিরোধিতার একটা জায়গা তো তৈরি হয়, কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টাকেও তো আমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে, যেটা দেবশ্রীবাবু খুব সঠিকভাবে উল্লেখ করেছেন, যে আসলে প্রতিষ্ঠান বিরোধিতা মানে যদি আমি দেখি যে এই যে ডোল দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা কতটা উপযুক্ত? অর্থ তো অফুরন্ত নেই, অল্প আছে। সুতরাং স্কুলের খাবার, মিড ডে মিলের টাকা বন্ধ করে যদি এটা ডোল দেওয়া হয়, তার জন্য আলোচনার পরিসর রাখতে হবে, তো জন পরিসরটা আলোচনা, সেই আলোচনার জায়গায় তো কোথাও নেই, কোথাও তো আলোচনা হয় না। ঠিক এই পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনের কোন দিকে যাচ্ছে, মানে হিসেব নিকেশ তো আছে যে এই দল ও দল এত আসন পেতে পারে, ওই আসন পেতে পারে। আপনার কি মনে হচ্ছে যে এই বিষয়গুলো প্রধান হয়ে উঠবে, যে রাজ্য সরকারের বিবিধ ব্যর্থতা এবং তার এই বিভিন্ন ক্ষেত্রে যে পরিষেবা দেওয়া, কোনটা প্রধান হতে পারে এবারের নির্বাচনে? অনুভব আপনাকে জানাই এবং সমস্ত দর্শক যা 24 আওয়ার্সের আছে। 152টা আসনে নির্বাচন হয়েছে। এই 152টা আসনে নির্বাচনের মধ্যে 61 লক্ষ ভোটার এখনো পর্যন্ত ভোট দিয়েছে এবং 16 জেলায় এই ভোটটা হয়েছে। আমি একটু তথ্যভিত্তিক বলতে ভালোবাসি, কারণ আমি বরাবরই তথ্য দিয়ে, যেহেতু আমি একজন স্পোর্টস কমেন্টেটর, আমি এই স্ট্যাটিস্টিক্সটাকে ভীষণ ভালোভাবে শিখেছি। আমারই গুরু ভারত বিখ্যাত একজন পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তো এক্ষেত্রে এই যে 110টা আসনে বিজেপি দাবি করছে, বিশেষ করে যাকে চাণক্য বলছি আমরা, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এখানে পরিসংখ্যান বলছে যে 152টার মধ্যে গত নির্বাচনে বিজেপি তৃণমূল কিন্তু 106টা আসনে জয়লাভ করেছে। একদম। এবারও তো তৃণমূল দাবি করছে 125টা পাবে। আমি তৃণমূলটা আসেনি, আমি শুধু বিজেপির ক্ষেত্রে ক্ল্যারিফাই করে তারপর তৃণমূলে যাব। যেহেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে 152টা আসন, যে কারণে এই পরিসংখ্যানটা কিন্তু তৃণমূলের অনুকূলে আসছে। যদি শুধুমাত্র 54টা আসন নিয়ে আমরা দেখতাম, উত্তরবঙ্গের 54টা আসন, তাহলে এই 54টা আসনের মধ্যে যদি হিসেব করা যায়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিসংখ্যান বলছে গত বিধানসভা নির্বাচনে বিজেপি 30টা জিতেছে এবং ভারতীয় জনতা পার্টি 23টা জিতেছে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জিতেছে। এক্ষেত্রেও কিন্তু বিজেপি অ্যাবসুলুট মেজরিটি নিয়ে তো বেরিয়েছে ঠিক কথা, কিন্তু এই 30টা আসন যদি এবারে এই 54টার মধ্যে 30টা আসন উত্তরবঙ্গে বলছি, যে অঞ্চলগুলো আমি এই মাস তিনেক ধরে চষেছি, আমার নাটকের কাজেও চষেছি বা আমি ব্যক্তিগত কাজেও চষেছি, এই 30টা আসন যদি 54টার মধ্যে থাকে, আমি একদম নিঃসংকোচে বলে দিচ্ছি বিজেপি কোনোভাবেই পশ্চিমবঙ্গে মেজরিটি পাবে না। এই 54টা আসনের মধ্যে বিজেপিকে অন্তত 45টা আসন পেতে হবে, মানে যাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে হবে বা এন ব্লক জিততে হবে, তবেই কিন্তু বিজেপির এই 152টার হিসেব কিন্তু খুব পরিষ্কার ভাবে যদি দিই, তার মধ্যে 54টা যদি উত্তরবঙ্গের দিই, 54টার মধ্যে যদি কোনো কারণে টিএমসি, শুধু উত্তরবঙ্গে বলছি, কিন্তু আমি দক্ষিণবঙ্গের একটা জেলাকেও আনছি না, মুর্শিদাবাদকে আনছি না, মালদা বেশ, বুঝতে পেরেছি। ওপার, এই 30টা যদি বিজেপি 30 থেকে 45-46 করতে না পারে, দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে বিজেপির কখনোই মেজরিটি আসবে না, আসতে পারে না, আমার পরিসংখ্যান তাই বলে। সুতরাং খুব পরিষ্কার ভাবে যদি ব্যাখ্যা করি, তাহলে এই 54টার মধ্যে বিজেপিকে অন্তত 45টা আসন এই 2026-এর নির্বাচনে জিততে হবে, যে নির্বাচনটা ইতিমধ্যে হয়ে গেছে। এর মধ্যে আমার ধারণা, আমি ঘুরে যতটুকু ধারণা করেছি, হয়তো সবসময় মেলে না, কোচবিহারের 9টা আসনের 9টাই বিজেপি জেতার সম্ভাবনা, আলিপুরদুয়ারের 5টাই বিজেপি জেতার সম্ভাবনা এবছরের পার্সপেক্টিভে বলছি, জলপাইগুড়ি 7টার মধ্যে 4টে বিজেপি জেতার সম্ভাবনা, কালিম্পং এ একটাই বিজেপি জিতবে, দার্জিলিং এর 5টায় 4টে বিজেপি জিতবে, মালদায় 12টায়, গতবার কিন্তু 8টা তৃণমূল জিতেছিল, 4টে বিজেপি একদম। জিতেছিল। এবারে এবারে সেখানে আমার ধারণা, আমি মালদা কিন্তু ঘুরিনি, পরিসংখ্যানবিদ বা সেফোলজিস্টদের সাহায্য নিয়ে বলছি, তারা বলছেন যে এখানে 12টার মধ্যে এই যে 4টে বিজেপি জিতেছে, এই বিজেপি এটা আবার 6টা জিততে পারে, খাড়া সিট জিততে পারে, জেতা সিট হারতে পারে, টোটাল 6টা সিট জিততে পারবে না, 50%। উত্তর দিনাজপুরের 9টার মধ্যে 7টা বিজেপি জেতার সম্ভাবনা আছে, দক্ষিণ দিনাজপুরের 6টার মধ্যে 3টে বিজেপির সম্ভাবনা আছে। ওভারঅল এই যে আমি পরিসংখ্যানটা বললাম, এই পরিসংখ্যান যদি ক্লিক করে, তবে বিজেপির কিন্তু 45-46টা আসন আসছে। এইবার আসি দ্বিতীয় দফাতে 2,23,00,000। না, আপনি এটা বলুন যে 110টা পাবে বলে যে দাবিটা করছে বিজেপি, আচ্ছা, সেটা কতটা 110টা বিজেপিতে দাবি করছে, এটা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি দুটো ইস্যুতে তাদের পক্ষে কথাটা বলছে। একটা, তৃণমূল বলছে যে গত বছরে 152টার মধ্যে আমরা পেয়েছি এতগুলো আসন, অর্থাৎ 115টা আসন পেয়েছি, সুতরাং তার উপর এবারে এসআইআর কাজ করছে, এসআইআর এর জন্য মানুষ বিরক্ত হয়েছে, তার জন্য আমাদের সিটটা 110 থেকে জাম্প করে 125 হয়ে যাবে। যদিও অনুব্রত মণ্ডলের যদি আমি পরিসংখ্যানটা নিই, তিনি বলছেন যে এত যখন ভোট পোল হয়েছে 92.35%, তৃণমূল 15টা সিট পাবে, এটা তিনি বলছেন, এটা কিন্তু আমি বলছি না, এবং সেটা প্রকাশ্যে প্রেসে বলেছেন। এইবার বিজেপি কেন 110টা থেকে 112টা, 110টাই তাদের চাণক্য অর্থাৎ অমিত শাহ দাবি করেছেন। কি ভিত্তিতে করেছেন? তৃণমূল যদি সারকে ভিত্তি করে করে থাকেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেন, আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী দামোদর ভাই মোদী, তিনিও বলেছেন যে সেঞ্চুরি পার্ক ইন্ডিয়া। কেন বলেছেন? সেটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরকে ভিত্তি করে, প্রতিষ্ঠান বিরোধী যে কোনো সরকারের ক্ষেত্রেই একটা কাজ করে, যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে বিজেপি এইটা জাম্প করতে চাইছে। দুটো ইস্যু দুরকম, একটা হচ্ছে তৃণমূল দুর্নীতিটাকে পুরো ঢেকে দিয়ে সারটাকে ইস্যু করছে, আমি এটার সঙ্গে একমত একবারেই নই। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর সব নির্বাচনে কাজ করে, কোন রাজ্য সরকার বা কোন কেন্দ্রীয় সরকার পৃথিবীর ইতিহাসে হয়নি, কোন বিদেশে বা স্বদেশে, আমি বিদেশ তো সব দেশগুলো ঘুরিনি, যে 100% জনগণের মানে কল্যাণে কাজ করে গেছে বা 100% জনগণকে স্যাটিসফাই করতে পেরেছে। একটা শ্রেণীকে স্যাটিসফাই করতে পারলে আর একটা শ্রেণীকে স্যাটিসফাই করতে পারে না, কেন মনের মতো কিছুই এখানে হয় না। যদি এখানে 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার দেয়,
তৃণমূল 1,500 দিলে বিজেপি দেবে 3,000 টাকা। এই 1,500 টাকার পর যারা 3,000 পাবে, 3,000 পেয়েও তাদের মনে হবে আরেকটু বেশি পেলে ভালো। কারণ এই ডিসস্যাটিসফ্যাকশনটা কিন্তু আমাদের হিউম্যান সাইকোলজির মধ্যে সবসময় কাজ করে যায়। সুতরাং বিজেপি 110টা আশা করছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের উপর বেসিস করে, আর টিএমসি এটা সারকে বেস করে। কেন, তাদের মাননীয় সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রথম থেকেই সারের বিরোধিতা করেছেন, এবং সারে যে মানুষ বিরক্ত, তিনি একদম বারবার তার কাছে গোয়িংলা কোনো ফ্যাক্টর নয়, অনুপ্রবেশ কোনো ফ্যাক্টর নয়, মৃত ব্যক্তির নাম ইনক্লুশন করা আছে সেগুলো কোনো ফ্যাক্টর নয়। শুধু 51,000 নাম বাদ গেছে ভবানীপুরে, তাতে আমার ক্যাচ কলা হবে, মানে তাতেও কিন্তু তিনি জেতার আশা করছেন। কিন্তু বুঝি না তিনি জেতা আশা করার পর কেন তৃণমূলের এই কর্মীরা, আমি নেতা নেতৃত্ব দেখিনি বলতে পারবো না, তারা এই শুভেন্দু অধিকারীর পোস্টার, ব্যানার, ফ্লেক্স এগুলো ছিঁড়েছেন। কেন টালিগঞ্জে অরূপ বিশ্বাসের মতো একটা হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে পাপিয়া অধিকারীর ফেস্টুন ব্যানার চেনা হচ্ছে? কেন হচ্ছে? তার মানে কি প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো সংশয় থাকছে? সুতরাং এটা আমি ক্লিয়ার করলাম যে দুটো দল দুটো পার্সপেক্টিভে তাদের আসন সংখ্যা 110 বা আরো বেশি আশা করছে। এইবার যে দ্বিতীয় দফায় যে 142টা আসন আমাদের আছে, এই 142টা আসনের মধ্যে কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটিগুলো আছে। এই তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোর মধ্যেই কিন্তু 142টা আসনের ভোট হচ্ছে। এখানে বলে রাখি, এই সারের জন্য মুর্শিদাবাদে 66% মুসলিম ভোট বাদ গেছে, একদম মালদাতে 51% মুসলিম ভোট বাদ গেছে, নর্থ 24 পরগনায় 26% মুসলিম ভোট বাদ গেছে, দক্ষিণ 24 পরগনায় 36% মুসলিম ভোট বাদ গেছে। এই মুসলিম ভোটের 10% কিন্তু তৃণমূল কংগ্রেস পায়, নিঃসন্দেহে বলা যেতে পারে। মানে মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা, উত্তর এবং দক্ষিণে বাঙালি মুসলমানের সংখ্যাটাই কিন্তু প্রায় 90%। 10% এখানে অবাঙালি মুসলমান এখানে থাকে। সুতরাং এই যে মুসলিমের ভোটগুলো বাদ গেছে, এইগুলো কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এবং বিজেপির ক্ষেত্রে একটা বিরাট আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এরপরে যে 142টা আসনে আমি ভোট হচ্ছে, 142টা আসনের হিসেবে আসবো। আপনার এই পর্যন্ত যে ব্যাখ্যা সেটা তো আমি বুঝিনি। আপনি মোটামুটি ভাবে যেটা বলতে চাইলেন, আমি দেবশ্রী বাবুর কাছে আসবো গোটা আপনার ব্যাখ্যাটা সম্পর্কে। দেবশ্রী বাবু, মোটামুটি যেটা অভিমুখ দিল, আপনি কি বলবেন? সৌমিত্র বাবুর একটা বক্তব্য হচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধিতা গতবার যা হয়েছিল, এবার যদি সেটার থেকে বেশি না পায় তাহলে 110-এর এই দাবিটা টিকবে না। আবার অন্যদিকে উনি বলছেন যে উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং ওনার তাতে মনে হয়েছে যে অবস্থার পরিপ্রেক্ষিতে বিজেপি একটু সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং বিজেপির অনেক জায়গায় বাড়বে। আপনার মানে যা বললেন তার পরিপ্রেক্ষিতে আপনার ইয়েটা নেব, আপনার পর্যালোচনা নেব, তারপরে আমি আগামী পরশুদিন যে ভোট আছে সেটাই আসবো। হ্যাঁ, আপনি একটু এটা বলুন তো, এই ব্যাখ্যাটা মানে ওনার পর্যবেক্ষণ সম্পর্কে আপনার কি? আমি কারোর পর্যবেক্ষণ সম্বন্ধে বলছি না। আমরা না, যেহেতু এটা সোশ্যাল সত্যি, সায়েন্সে হ্যাঁ। রিসার্চ করি, হুম, আমরা যেহেতু নিয়মিত স্ট্যাটিস্টিক্যাল টুলস নিয়ে রিসার্চ করি, হুম। এই কথাগুলো আমাদের কাছে মনে হয়, জানেন তো, এই যারা বলছে 110 পাবো, 120 পাবো, এই কথাগুলো মনে হয় ওই হাওড়া স্টেশনে বলবার যে জন্য টিয়া বলে। পাখি খাঁচা থেকে বেরিয়েছে টানে হ্যাঁ, ওরকম। কারণ আপনি কেন, আমি লজিকটা কেন বলছি, লজিকটা একটু বোঝার চেষ্টা করুন। আমাদের ভোটার কত এখন, পোস্ট এসআইআর এ কত ভোটার? পশ্চিমবঙ্গে ভোটার হচ্ছে ভ্যালিড ভোটার 6,77,20,000 সামথিং। আচ্ছা, এইটা হচ্ছে, এটাকে বলে টোটাল পপুলেশন। আপনি যখনই কিছু মানে আন্দাজ করছেন, আপনি যখনই কিছু স্ট্যাটিস্টিক্স কথাটা, সংখ্যাতত্ত্ব কথাটা কিভাবে আসে, আপনি কি করছেন, তার মধ্যে থেকে একটা স্যাম্পল নিচ্ছেন। কত স্যাম্পল, কত সাইজ? আপনি যদি 1% নেন কত হয়? 6 কোটির 1% কত হয়? এবার 1% যদি স্যাম্পল নেন, এই 1% স্যাম্পলটাকে নিয়ে তার অ্যানালিসিস করে, তার ইন্টারপ্রিটেশন করে, এমন ভাবে আপনাকে ইন্টারপ্রিট করতে হবে ওই 1% স্যাম্পল যাতে ওই হোল পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করে। 5% বা 10% এরার থাকতে পারে। ফলে এই যে কথাগুলো বলা হয় না, এই কথাগুলো যারা বলছে, আমি জানি না তারা কত বড় রিসার্চার, সোশ্যাল সায়েন্সেস স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে কতটুকু তাদের আইডিয়া আছে। আমি কারণ এটা কি ডিস্ট্রিবিউশন কি আছে। ফলে আমরা কি করবো, আমরা কি করি, আমরা এই যে সাইকোলজিস্টরা কি করে, বেসিক্যালি তারা করে হচ্ছে একটা নমুনা নেয়, যাকে বলে স্যাম্পল। কিন্তু এই নমুনা নেওয়ার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনুপম বাবু। অর্থাৎ ধরুন আপনার পাড়ায়, ধরুন আমি ধরছি 100 জন ভোটার আছে আপনার পাড়ায়।
আপনি আপনার পাড়ায় কি ভোটের রেজাল্ট হবে সেটা আপনি আগাম জাজ করছেন, যেটা সেফোলজিস্টের কাজ। আপনি কিন্তু 100 জনের কাছে যাচ্ছেন না, আপনি ওর মধ্যে 10 জনকে নিচ্ছেন। 10 জন মানে কিন্তু 100 জনের 10 জন মানে অনেক বড় স্যাম্পল, 10% স্যাম্পল। 10% নিয়ে 10% ওই ডেটাটাকে অ্যানালিসিস করে, মানে অ্যানালিসিস এবং ইন্টারপ্রিট করে আপনি বলতে পারবেন 100 জন মোটামুটি কি করতে পারে। অর্থাৎ স্যাম্পলটাকে নিয়ে টোটাল পপুলেশন কি করতে পারে সেইটা অ্যানালিসিস করছে। তাহলে প্রথম যে কাজটা হবে, এই যে 10 জনকে আপনি বাঁচছেন, এরা কারা, কেন এই লোকগুলোকে বাঁচছেন? ওই 100 জনের মধ্যে প্রথমেই প্রশ্ন আপনাকে কি করবে জানেন? আমরা যে করি, আমরা রিসার্চে আমাদের প্রথম প্রশ্ন এইটা বলে, তুমি এই 100 জনের মধ্যে 10 জনকে নিলে, কেন নিল, কিসের বেসিসে নিলে? বা আমরাও করি, আমাদের আন্ডারে যারা রিসার্চ করে তাদের আমরা বলি এরকম, কিসের বেসিসে নিলে সেটা জাস্টিফাই করো। কারণ বায়াস যদি স্যাম্পল হয়ে যায়, যদি স্যাম্পল যদি বায়াসড হয়, তাহলে কিন্তু আপনার পুরো পরিসংখ্যানটাই ভুল বেরোবে। ফলে আপনি ধরুন এমন একটা বাড়ি থেকেই 10 জনকে নিলেন, তাদের সেই বাড়িটার সেই পরিবারটা পুরোটাই হচ্ছে তৃণমূলকে ভোট দেয়, বা বিজেপিকে ভোট দেয়, বা বামফ্রন্টকে ভোট দেয়। তাহলে কি হলো, ওই 10টার যে ডেটাটা বেরোলো সেটা কিন্তু অ্যাকচুয়াল পপুলেশনকে রিপ্রেজেন্ট কখনো করলো না। ফলে আমি ওই জন্য না ক্যাটেগরিক্যালি বলতে পারবো না, দাদা সত্যি বলছি, আমি এই ফার্স্ট এ নিয়ে কাজ করিনি। আমি ওই টিয়া পাখির ওই কার্ড বের করার মতো আমি বলতে পারবো না যে কোনটা, কারণ আমার কাছে ডেটাটাই তো নেই। আমি ডেটাটা থাকলে আমি কিছুটা অ্যানালিসিস করে কিছুটা আন্দাজ করা যেত। কিন্তু যেগুলো কথা আমি যেটা বলছি, দেখুন এসআইআর কে যদি একটা ইস্যু ধরেন, আপনি যদি মনে করেন এসআইআর একটা ইস্যু হবে, তাহলে কি হতে পারে? দেখুন আমাদের এসআইআর এর টোটাল কত পার্সেন্ট, আমাদের যে প্রি এসআইআর যে ভোটার ছিল, প্রি এসআইআর এ মানে এসআইআর আগে অব্দি যে লাস্ট ভোটার লিস্টটা বেরিয়েছে, তাতে টোটাল ভোটারের সংখ্যা ছিল 7,07,37,529 জন। এখন আমাদের টোটাল কত বাদ গেল? 90,83,345 জন ডিলিশন হয়েছে, কমে 6,77,20,000 সামথিং এসছে। এই যে 90,83,000 ভোটার যে বাদ গেল, এর দুটো পার্ট আছে আপনি জানেন। একটা হচ্ছে 63,66,000, সেইগুলো কারা? সেইগুলো যারা মূলত মৃত ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট এন্ট্রি, এরা। এইটা নিয়ে কিন্তু পলিটিক্যাল পার্টিদের খুব বেশি বক্তব্য নেই, কোনো দলেরই খুব বেশি নেই, কারণ এটা তো ঠিক সবাই কেউ মানবে না যে মৃত ভোটার কেন থাকবে, ডুপ্লিকেট এন্ট্রি কেন থাকবে, যারা শিফট হয়ে গেছে চলে গেছে তারা কেন থাকবে। ফলে ওই 63 লক্ষ নিয়ে কিন্তু খুব বেশি বক্তব্য নেই। তার মধ্যে কিছু ভুল কি নেই? হ্যাঁ, কিছু ভুল আছে। 2-4 জন মৃত ভোটারকেও তারা ইনক্লুশন রয়েছে, বা কয়েকজন জীবিত ভোটারকেও মৃত বলে দেখানো হয়েছে, কিন্তু সেই এরারের সংখ্যা কম। কিন্তু সমস্যা হলো বাকি 27,16,000, বোধহয় 393, এই যারা অ্যাডজুডিকেশনের নাম করে ঝুলে আছে, যাদের সামান্য কয়েকটা হয়তো অ্যাডজুডিকেশনের মাধ্যমে তাও ভোটার লিস্টে ইনক্লুড হতে পারবে কি পারবে না, এখনো সেটা নিয়ে সংশয় আছে। এই সংখ্যাটা কত? 27,16,393। এইটাকে যদি আপনি 294 দিয়ে ভাগ করেন, তাহলে পার অ্যাসেম্বলি সিটে 9,240 জন ভোটার বাদ গেছে। পার অ্যাসেম্বলিতে অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 9,240। এইবার যদি দেখেন আমাদের 21-এর রেজাল্টটা যদি আমরা অ্যানালিসিস করি, 21-এর রেজাল্টটা, 21-এ যে সিটগুলো যে যাই জিতুক, তৃণমূল জিতুক আর বিজেপি জিতুক, যারা 1,000, মাত্র 1,000-এর বা তার কম মার্জিনে জিতেছে এমন 7টা সিট ছিল। 1,001 থেকে 2,000-এর মধ্যে জিতেছে এমন ছিল 5টা সিট। 2,001 থেকে 5,000-এর মধ্যে জিতেছে এমন ছিল 24টা সিট। আর 5,001 থেকে 10,000-এর মধ্যে জিতেছে 33টা সিট। টোটাল 69টা সিট ছিল। এই 69টা সিট ছিল যেটার মার্জিন ছিল 10,000-এর মধ্যে। যদি এসআইআর এ পার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 9,240টা ভোটার বাদ চলে যায়, মানে মৃত বাদ দিলাম আমি, যদি কমে যায়, তাহলে এই যে ভোটারগুলো কাদের ছিল দেখবেন আপনি, এক্সেপ্ট পুরুলিয়া অ্যান্ড এই যে মতুয়া অধ্যুষিত অঞ্চল, রানাঘাট এবং বনগা কনস্টিটুয়েন্সি, এইগুলো ছাড়া বাকি কিন্তু বেশিরভাগই বাদ গেছে হচ্ছে আপনার যেখানে মুসলিম মেজরিটি এরিয়ায়, মানে যেখানে মাইনরিটি মেজরিটি, অর্থাৎ বেশিরভাগ ওই 63,66,000 যে প্রথম দফায় যারা ডেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার যে বাদ গেছে, সেখানে কিন্তু আমার এই কথাগুলো বলতে ভালো লাগছে না, তবু ওই হিন্দু মুসলমান ডিভিশনটা করতে হচ্ছে, কারণ
এর ওপর রেজাল্ট অনেকটা নির্ভর করে বলে আমাদের, সেটা হচ্ছে সেখানে হিন্দু মেজরিটি। কিন্তু এই অ্যাডজুডিকেশনের নামে যে 27,16,000 বার কাজে, তার কিন্তু সিংহভাগই মুসলমান ভোটার। এই এখন প্রশ্ন হচ্ছে যে 9,240 জন পার কনস্টিটিউয়েন্সিতে অ্যাভারেজে যে ভোটার বাদ গেল এডুকেশনের নামে, সেই সংখ্যাটা কিন্তু মুসলমান সম্প্রদায়ের লোক বেশি। তাহলে মুসলমান সম্প্রদায় 2021 সালে মুসলমান সম্প্রদায়ের 75% ভোট কিন্তু গেছিল ইন ফেভার অফ টিএমসি, তৃণমূল 75। হ্যাঁ, তাহলে ধরে নেওয়া যেতে পারে, এটা আপনি ধরতে পারেন, মানে এটাও ধরার পিছনে কিন্তু ভিত্তি থাকা উচিত, সব ভোটটা কি তৃণমূলের ভোট, বিজেপির ভোট থাকতে পারে। তাহলে এই ভোটগুলো যদি কমে যায়, তাহলে 69টা সিটে অ্যাটলিস্ট ভীষণভাবে তার ফল এদিক ওদিক হবে। গতবারে এই যে সৌমিত্রবাবু বলছিলেন যে উত্তরবঙ্গটা বিজেপি ট্র্যাডিশনালি, কারণ বিজেপি গতবার আপনার মনে আছে কোচবিহারে 9টার মধ্যে বোধহয় 7টা জিতেছিল, পরে অবশ্য একজন শিফট করে গেছে। আলিপুর দুয়ারেও 5টাই জিতেছিল, তার মধ্যে একজন আবার ওই সুমন কাঞ্জিলাল, সে তো আবার পরে জয়েন করেছে, এরকম হয়েছে। কিন্তু বড় জেলা কোনটা? বড় জেলা কিন্তু 3-4টে জেলা, যাদের 100-র বেশি সিট। সবচেয়ে বড় হচ্ছে নাম্বার অফ সিট হচ্ছে উত্তর 24 পরগনা 33টা, তারপরেই হচ্ছে দক্ষিণ 24 পরগনা 31টা, তারপরে মুর্শিদাবাদ। যে মুর্শিদাবাদে কিন্তু গতবার পুরো ভোট পোলারাইজ হয়েছিল, কংগ্রেসের ট্র্যাডিশনাল ভোটগুলো, যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসকে ভোট দিয়ে এসছে, তারাও কিন্তু একটা পক্ষ নিয়েছিল। কেন পক্ষ নিয়েছিল? বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের লোকেরা, তাদের কাছে একটা ভীতি প্রদর্শন হয়েছিল। তারা মনে করেছিল বিজেপিকে আটকাতে গেলে এখন তৃণমূল ছাড়া কেউ পারবে না, তাই কিন্তু কংগ্রেস নিঃস্ব হয়ে গেছিল। 22টার মধ্যে 20টা তৃণমূল পেয়েছিল, 2টো বিজেপি পেয়েছিল। এই 3টে জেলা বড়, তারপরে আপনার হুগলি আছে, হুগলি তো 18টা সিট, নদিয়ায় 17টা সিট। এখন এইবারে যেটা হবে, এইবারে যেটা মানে ধারণা করা হচ্ছে যে কংগ্রেস তার জমিটা কিছুটা ফিরে পাবে 2-3টে জেলা, একদম মালদায়, মুর্শিদাবাদে, দক্ষিণ দিনাজপুরে কিছুটা জমি ফিরে পাবে। এবং আরো অনেকগুলো ফ্যাক্টর চলে আসছে। দেখুন, হুমায়ুন কবির যেভাবে ওই বাবরি মসজিদের ধোয়া তুলে একটা জিগির তুলে একটা করতে গিয়েছিল, তাতে অবশ্য তৃণমূল অনেকখানি জল ঢেলে দিয়েছে ওই আপনার ওই ভিডিওটা প্রকাশ করে। কিন্তু তারপরেও ওই অঞ্চলটায়, যেহেতু আমি কিছু কর্মক্ষেত্রে আমি কিছুদিন চাকরি করেছি, অনেকদিন চাকরি করেছি ওখানে, ওই অঞ্চলে একটা উভয় সম্প্রদায়ের মধ্যেই কিন্তু একটা বড় সংখ্যক আছে যারা কিন্তু ধর্মপ্রাণ ঠিক নয়, ধর্মান্ধ, অর্থাৎ এইটাই তাদের, এই ধর্মটাই বড় কথা, এর বাইরে আর কিছু জানে না।